না আমরা দুই ভাই মিলে একটু বলি যে ঠিক আছে একটা সুস্থ নির্বাচন হবে, কি সরকার হবে আমার দরকার নাই, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে, তারা তাদের ভূমিকা নিরপেক্ষ পালন করবে, কে আওয়ামী লীগ কে সাদা কে কালো কে রং কেউ দেখবে না। নির্বাচনী ফিল আপনি বলতেছেন, সেই নির্বাচনী মাঠ যেখানে আপনি খেলবেন ওবায়দুল কাদের কথা শুনবে, সেই খেলার মাঠ তো অসম, বল এক জায়গায় পড়ে দৌড় দেয় আরেক জায়গায়, বল তো সোজা মতো যায় না। বরং এই শিষ্টাচারের সমস্যা নাই, সমস্যা হলো রং বদলের সমস্যা। আমি ছাত্র জীবনে আমার রং একরকম, রাজনৈতিক জীবনে 6 মাস একরকম, আবার 6 মাস আর এক রকম, আবার ওই সাপের মতো কালার সাপের খোলস থেকে বের হয়ে এসে সকালে একরকম দুপুরে একরকম একরকম, সেটি হলো রাজনীতির সমস্যা। নীতির ব্যাপক প্রসার দেখেন, আজকে এস আলম গ্রুপ ব্যাংকগুলোকে লুট করে নিয়ে গেছে, কেউ অস্বীকার করেনি, রিপন ভাই করেনি, মামুন ভাই করেনি, যে অর্থনৈতিক সংকটের জায়গাগুলো আজকে দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সাথে মার্জ করে দিচ্ছে সরকার। তো কালকে আমি রাজশাহীতে বসে এক আড্ডা দিচ্ছি, একজন সাংবাদিক, আমি নাম বলবো না, তিনি আমাকে মজা করে বলছেন স্যার একটা কাজ করলে কি হয়, আমি যে কি করতে চাও, তো বলে এই যে ভালো ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকগুলো সরকারি ব্যাংকগুলো দুর্বল ব্যাংক তাদেরকে মার্জ করে দিচ্ছেন, মানে ব্যাংকগুলোকে একীভূত করে দিচ্ছেন, বেসরকারি খাতে দিয়ে দিচ্ছেন। তাহলে এই যে ছোট ছোট যে রাজনৈতিক দল আছে এদের সাথে আওয়ামী লীগের ঘরানার যেগুলো জাসদ তারপরে আমাদের ওয়ার্কার্স পার্টি, এদেরকে আওয়ামী লীগের সাথে দিয়ে দেওয়া হোক, আর বিএনপির সাথে জামাত তামাত যেগুলো আছে সেগুলো না, জামাত না, এই যে ছোট ছোট যেগুলো আছে তাদেরকে দিয়ে দেওয়া হোক, আর জাতীয় পার্টি জামাতের সাথে দিয়ে দেওয়া হোক, এই ইসলামী অন্যান্য যে দল, তিন দলীয় একটা ব্যবস্থা হলে রাজনীতি তো একটা সুশাসন আসে। তার মানে সে উপহাস করে বলতে চাইলো যে আজকে রাষ্ট্রীয় টাকায় গড়ে ওঠা ব্যাংক, বেসিক ব্যাংক, রাষ্ট্রীয় টাকায় গড়ে ওঠা কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক আজকে সিড ব্যাংকে পরিণত হলো, এবং এই রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে বেসরকারি খাতে দেওয়ার যে একটি মার্জ করার মাধ্যমে দেওয়ার যে একটি দুর্নীতি, আজকে প্রথম আলোতে একজন বলছে যে ব্যাংকাররা ব্যাংকগুলো তৈরি করে এবং নিজেদের ব্যাংক থেকে নিজেরাই লুটপাট করে সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারি সহযোগিতায়। আজকে বাংলাদেশের একজন লোক বিশ্বের বিলিয়নিয়ার হিসেবে নাম লেখা হয়, আজকে সামিট গ্রুপের, কোথা থেকে টাকা গেল, কি তার উৎস, কি করে কি হলো, কেন তাদের অর্থের উৎস খুঁজে দেখা হয় না, কেন এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, কেন 93,000 কোটি টাকা পাচার হয়ে গেল, টিআইবি বলছে বাস্তব হিসাব আরো। আজকে অনেক রেকর্ড করেছে, আমার রিপন ভাই বলেছেন, এটাও তো রেকর্ড হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে খেলাপি ঋণের পরিমাণ 1,43,000 কোটি টাকা, বাংলাদেশের ইতিহাস। মাথাপিছু ঋণের পরিমাণ বাংলাদেশের 94,000 টাকা, এটা ইতিহাস। আজকে দুর্নীতির যে সর্বগ্রাসী একটি অবস্থা, সেটি আমি শেষ করে দিচ্ছি। এই জায়গাতে আমি শুধু এতটুকু বলছি যে নির্বাচন তো দেন না, একটা এত দুর্বল বিএনপি, এত মাজা ভাঙ্গা বিএনপি, আপনারা বলেন, আপনি না রিপন ভাই আপনি বলেননি, অনেকেই বলে, তা আমি শুধু এতটুকু বলতে চাই যে রিপন ভাই আসেন না, আমরা দুই ভাই মিলে একটু বলি যে ঠিক আছে একটা সুস্থ নির্বাচন হবে, কি সরকার হবে আমার দরকার নাই, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে, তারা তাদের ভূমিকা নিরপেক্ষ পালন করবে, কে আওয়ামী লীগ কে সাদা কে কালো কে রং কেউ দেখবে না। নির্বাচনী ফিল আপনি বলতেছেন, সেই নির্বাচনী মাঠ যেখানে আপনি খেলবেন ওবায়দুল কাদের কথা শুনবে, সেই খেলার মাঠ তো অসম, বল এক জায়গায় পড়ে দৌড় দেয় আরেক জায়গায়, বল তো সোজা মতো যায় না, একটা দিক। দুই নম্বর কথা, রেফারি তো দলকানা, সে তো একটা দলের পক্ষ, সে তো আর এক দলের পক্ষ নেয় না, রেফারি নিরপেক্ষ নয়, মাঠ সমতা নাই, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে না বলে এনডিআই এবং আরআই বলছে, আমি বলছি না। তাহলে এরকম একটি হাইব্রিড শাসন ব্যবস্থায় একটি নির্বাচন করার জন্য বিএনপিকে প্রতিনিয়ত দিবানিশি আপনি উপদেশ দিয়ে যাবেন, বিএনপির সমালোচনা করবেন, দেন না বিএনপিকে নষ্ট হতে, অসুবিধাটা কি? কিন্তু দিন শেষে মনে রাখবেন রিপন ভাই, আপনার ওই একটা কথার সাথে আমি আপনাকে ধন্যবাদ জানাই, যে দিন শেষে বাংলাদেশের রাজনৈতিক দল দুটি, দিন শেষে বিএনপি এবং আওয়ামী লীগ, দেশে 4টি নির্বাচন হয়েছে দেশে সুষ্ঠু, আমি বলছি না, ইতিহাস বলছে এই 4টি নির্বাচন হয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে। অতএব সেই জায়গাতে আপায় শেষ 34% আর 35%, একবার আওয়ামী লীগ একবার বিএনপি। তাহলে মাঠের বাস্তবতা হলো জাতীয় পার্টিকে বা এই কল্যাণ পার্টিকে বাংলাদেশের বিরোধী দল হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেওয়া যায়নি, আগামীতেও দেওয়া যাবে না। অতএব যদি গণতন্ত্রকে সুসংগঠিত করতে চান এবং জাতিকে যদি এই ধরনের গণতন্ত্রের অবনতিশীল অবস্থা থেকে পরিত্রাণ দিতে চান, মুক্তি করতে চান, দুর্নীতিগ্রস্ত একটি দেশ হিসেবে জাতিকে যদি উদ্ধার করতে চান, গণতন্ত্রের সূচকে যদি বাংলাদেশের মানকে ভালো করতে চান, তাহলে আলোচনার টেবিলে বসতে হবে। আলোচনার টেবিলে বসে তারেক জিয়ার দোষ ধরার চেয়ে বরং গণতান্ত্রিক সিস্টেমের যে অধপতন হচ্ছে, বা এখানে যে এক ধরনের কি বলবো যে এক ধরনের রোগ বা ধরে গেছে, বা এক ধরনের অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ যদি আমরা নিতে না পারি, তাহলে আর যাই হোক গণতন্ত্রের সবক বোধহয় বিএনপিকে দেওয়ার মধ্যে যথার্থতা মানুষ খুঁজে পাবে না। আমি একটু শিষ্টাচারের কথা ওনাকে বলি। তারেক রহমান বাংলাদেশের এমন এবং বিশ্ব ইতিহাসের এমন একজন সন্তান যার বাবা মুক্তিযোদ্ধা,
যার বাবা জেট ফোর্সের অধিনায়ক, যার বাবা দেশের রাষ্ট্রনায়ক, যার বাবা দেশের সামরিক আইনের প্রধান এবং সেনাবাহিনীর প্রধান, মা বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে যখন উনি তারেক তারেক বলেন এবং তার সমালোচনা করেন, তখন শিষ্টাচারটা কিন্তু আমাদের কিন্তু আসলেই শেখা উচিত নতুন করে আর কি। এটি হলো আমার কথা। 2 নম্বর কথা হলো উনি শিষ্টাচারের কথা বলছেন। ওনার তো বিএনপির সমালোচনা করার দরকার নেই, উনি তো বিএনপি তো বিলং করেন না। বরং এই শিষ্টাচারের সমস্যা নাই, সমস্যাটা হলো রং বদলের সমস্যা। আমি ছাত্র জীবনে আমার রং একরকম, রাজনৈতিক জীবনে 6 মাস একরকম, আবার 6 মাস আর একরকম, আবার ওই সাপের মতো কালার সাপের খোলস থেকে বের হয়ে এসে সকালে একরকম, দুপুরে একরকম, রাত একরকম। সেটি হলো রাজনীতির সমস্যা। কল্যাণ পার্টির চেয়ারম্যান উনি নির্বাচনে যাওয়ার কয়েকদিন আগে পর্যন্ত বলবেন জাতীয় বেঈমান হব আমি, আমি ডেটটা বলতে পারছি না পত্রিকার, আমি যদি এই নির্বাচনে যাই। তারপরে নির্বাচনে গেলেন, সমস্যা সেই জায়গায়, খোলস বদলের সমস্যা, চরিত্র বদলের সমস্যা, শিষ্টাচারের সমস্যা তো আছে। আপনি তো কল্যাণ পার্টি করেন না, আপনি কেন কল্যাণ পার্টির সমালোচনা করছেন? ভাই আমি কিন্তু আপনার কথার মতো কিছু বললাম, আপনি বারবার কিন্তু এই কাজটাই করেন। ব্যক্তিগত আঘাত না করে প্রোগ্রাম শেষে এখন ব্যক্তিগত আঘাত, আমার ব্যক্তিগত অ্যাটাক সেই জায়গায় বলছি যে শিষ্টাচার তো আগে নিজের মধ্যে থাকতে হবে। চ্যারিটি বিজ্ঞান অ্যাট হোম, আমার নিজ থেকে শুরু করতে হবে। আপনি তো সেটা করেন না। আপনি আপনার নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে তাকাচ্ছেন কেন? আমি ছোট্ট করে একটা ঘটনা বলি আপনার, তাহলে সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বুড়িমা গেছিলেন, যে বলছেন যে আমার নাতিটা খুব মিষ্টি খায়, আপনি একটু নসিহত করেন যেন মিষ্টিও না খায়। উনি বলছেন তুমি 1 সপ্তাহ পরে আসো। 1 সপ্তাহ পরে যখন গেলেন রেপন ভাই, আপনি তো জানেন এই ঘটনাটি। 1 সপ্তাহ পরে বললেন যে এখন বাবা তুমি মিষ্টি খাবে না। বুড়ি খুব খেপে গেলেন এবং যা বললেন যে তুমি এই 1 সপ্তাহ পরে বাবা, তুমি তো আগেও তুমি তো আলামিন, তুমি আগে বলতে পারতা। তো বললেন যে বুড়িমা আমি নিজে প্রচন্ড মিষ্টি খাই, পছন্দ করি, এই 7 দিনে মিষ্টি খাওয়া ত্যাগ করেছি, তারপরে তোমার নাতিকে আমি বলছি তুমি আর মিষ্টি খেও না। আমি শুধু এইটুকু অনুরোধ করবো যে অন্যকে নসিহত করার আগে আমরা যেন নিজেরা যেন আগে সংশোধন হই, নিজেরা যেন আগে শুদ্ধ হই, নিজেরা যেন পরিশুদ্ধ হই, এবং স্বার্থের লোভে, ছাত্র জীবনে একরকম মানুষ আমাকে চেনে, কর্মজীবনে একরকম মানুষ চেনে, এবং রাজনৈতিক জীবনে আর একরকম মানুষ চেনে, এরকম চরিত্র নিয়ে যেন আমরা যেন অন্যকে নসিহত না দিই।